এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো বন্যার জলে ডুবে কাছাড়ে আরো একজনের মৃত্যু ঘটল। এতে মৃতের সংখ্যা বেড়ে 4 হলো। আজ বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রের লাবক এলাকা থেকে এই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ সকালে লাবক বিলবাগানে বন্যার জলে ডুবে এক কিশোরের মৃত্যু। জানা যায় শ্যামকুমার পানিকা নামে 14 বছরের কিশোরটি অন্যদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে হঠাৎ বন্যার জলে পড়ে যায়। পরিবারের লোকেরা কিছুক্ষণ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। কিশোরটি তলিয়ে গেলে আর পাননি। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। বাহিনী তল্লাশি চালিয়ে বিকেল 3টা নাগাদ কিশোরের মৃতদেহ উদ্ধার করেন। এই খবর পেয়ে পৌঁছেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ আধিকারিক। তারা প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেন। অপরদিকে বান্দরকুনায় বন্যার জলে ডুবে মৃত্যু যুবকের। বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবকের। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনায়। উত্তর বান্দরকুনা দ্বিতীয় খণ্ডের বছর 20 যুবক শহীদুল আলম লস্কর আজ সকালে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, কিন্তু আর ঘরে ফেরা হলো না তার। মাছ ধরার সময় শহীদুল বন্যার জলে পড়ে যায়। বাড়ির লোকরা অনেক খোঁজাখুঁজি করে জল থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত এবং তিনি সঙ্গে সঙ্গে বাড়িগ্রাম পুলিশ ও নিরামবাজার সার্কেল অফিসারকে খবর দেন। তারা সদর বলে ঘটনাস্থলে হাজির হন। তারা মৃতদেহের প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। জানা যায় নেজামুদ্দিন লস্করের ছেলে শহীদুল আলম লস্কর। তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিচিত মহল ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরবর্তী খবরটি হলো চুরাইবাড়িতে আসাম পুলিশের তল্লাশিতে কফ সিরাপ উদ্ধার, ধৃত চালক। দুদিনের মাথায় ফের আসাম থেকে ত্রিপুরায় পাচারের মুখে। চুরাইবাড়ি পুলিশের তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণের নেশাজাতীয় কফ সিরাপ। জানা গেছে গুয়াহাটি থেকে অনলাইন সামগ্রী বোঝাই কন্টেইনার লরিতে থাকা বিভিন্ন সামগ্রীর আড়ালে ত্রিপুরায় পাচারের পথে বাজারিসুড়া থানার অধীন চুরাইবাড়ি ওয়াকপোস্টের পুলিশের হাতে ধরা পড়ে 30 লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ। এতে পুলিশ উদ্ধার হওয়া কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি লরি সহ চালককে আটক করে নিজ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। অপরদিকে কাছাড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি চরমে জনসাধারণের। খাদ্য ও পানীয় জলের সংকটে জলবন্দীরা। বরাক নদীর রুদ্ররূপ আপাতত কিছুটা শান্ত হলেও এখনো বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে জল। বৃহস্পতিবার দিনের বেলা বৃষ্টিপাত তেমন না হওয়ায় রাত 1টা থেকে জলস্তর স্থিতাবস্থায় ছিল। অন্নপূর্ণাঘাটে জলস্তর ছিল 51.54 মিটার। শুক্রবার সকাল 7টা পর্যন্ত জলস্তর স্থির থাকার পর ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমতে শুরু করে 7টা 10 মিনিট পর্যন্ত ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমেছিল জল। কিন্তু বেলা 1টা পর্যন্ত স্থির থাকলেও পরের 3 ঘন্টা 2 সেন্টিমিটার করে বাড়তে শুরু করে সারাদিন বরাকের জলস্তর উঠানামা করলেও সন্ধ্যা 6টা থেকে 1 সেন্টিমিটার করে জল কমতে থাকে। রাত 10টায় অন্নপূর্ণাঘাটে জলস্তর ছিল 21.50 মিটার। জল ঘন্টায় এখন 4-5 সেন্টিমিটার করে কমছে। এদিকে বরাকের উপনদীগুলোর মধ্যে একমাত্র চিরি নদীর জলস্তর বিপদসীমার নিচে বইছে। এই নদীর বিপদসীমা হলো 31.78 মিটার। একইভাবে জাটিঙ্গাও বিপদসীমার প্রায় 2 মিটার উপর দিয়ে বইছে। কাছাড়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জলবন্দী মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলের সংকট। ছড়িয়ে পড়ছে জলবাহিত রোগ। এদিকে বরাকের জল ধীরগতিতে কমলেও যেসব জায়গায় বাঁধ ভেঙেছে সেই সব স্থানে এখনো জল বাড়ছে। বিশেষ করে বাঁধের ভিতরে থাকা গ্রাম শহর অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে। এদিকে শিলচর শহরে বরাক নদীর জল কালীবাড়িচর সুটকিপট্টি সংলগ্ন ভাঙ্গা স্লুইস গেট ও বেরেঙ্গা খাস এলাকার উমর মসজিদের পাশের অসমাপ্ত স্লুইস গেট দিয়ে প্রবেশ করছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। কালীবাড়িচর সংলগ্ন স্লুইস গেট দিয়ে বরাক নদীর বিপুল জলরাশি শহরে প্রবেশ করে শহরের জানিগঞ্জ, বুইয়ারগদি, পুরাতন ওয়াটার ওয়ার্কস রোড, ফাটক বাজার ইত্যাদি স্থান প্লাবিত করেছে। সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু দোকানে বন্যার জল প্রবেশ করেছে। জানিগঞ্জ রোডের একটি অংশ দিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জল প্রবাহিত হতে দেখা গেছে। দুর্যোগ প্রতিবেদন এবং তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের দেওয়া তথ্য অনুসারে এখন অবধি শিলচর শহর এলাকায় 9,800 জন মানুষ বন্যার কবলে পড়েছেন। শহরের 19টি ওয়ার্ডের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কনকপুর, ন্যাশনাল হাইওয়ে, ইটখোলা, মালুগ্রাম, ঘনিয়েলা, মালিনীবিল, আশ্রম রোড প্রভৃতি এলাকার মানুষ। এছাড়াও চেসরি, পুরন্দরপুর, তারাপুর, দুধপাতিল, বদরপুর, বড়রামপুর, শালচাপড়া, শ্রীকুনা, বেরেঙ্গা, বৈরবনগর, বালিঘাট, অম্বিকাপুর, মাসিমপুর গ্রান্ট, দামালিয়া, গুসাইপুর, আরকাঠিপুর, দয়াপুর সহ
বড়খোলা, কাঠিগুড়া, সোনাই, ধোলাইয়ের অনেক গ্রামের মানুষ বন্যার কবলে পড়েছেন। এখন পর্যন্ত জেলার 192টি গ্রামের 1,19,997 জন বন্যায় আক্রান্ত হয়েছেন। এবারের বন্যায় জেলার 1,35,515 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে মন্ত্রী পীযূষ পীরনগর বলেশ্বর স্লুইস গেটের অবস্থা দেখতে না আসায় ক্ষোভ। রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা বরাক সফরে এসে বাংলাদেশ সীমান্তবর্তী পীরনগর ও বলেশ্বর স্লুইস গেটের ভয়াবহ অবস্থা দেখতে না আসায় এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। 2022-এর ভয়াবহ বন্যার পর পীরনগরে এসে মন্ত্রী পীযূষ বলেছিলেন শীঘ্রই গেটের শাটার কর্মক্ষম করা হবে, কিন্তু 2 বছর অতিক্রান্ত হলেও এই স্লুইস গেটগুলিতে বিন্দুমাত্র কাজ হয়নি। ফলে এবারেও খরস্রোতা বলেশ্বর নদীর জল গেটের শাটারগুলিতে ধাক্কা খেয়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ এলাকা। ঠিক এই সময়ে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা বরাকের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনে আসায় পশ্চিম কাঠিগড়ার জনগণ আশা করেছিলেন যে তিনি এবার এসে এই এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা নেবেন। কিন্তু শনিবার বিকেল পর্যন্ত অপেক্ষা করে সবাই বিফল মনোরথ হয়েছেন। জানা গেছে পশ্চিম কাঠিগড়া থেকে মন্ত্রীকে বন্যাক্রান্ত এলাকায় আসার জন্য বিজেপির দলীয় স্তরে আবেদনও জানানো হয়েছিল, কিন্তু বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় জনগণের আবেদনে সাড়া দেননি। এদিকে পশ্চিম কাঠিগড়ার বিস্তীর্ণ এলাকায় আজও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এলাকার রংপুর, মহাদেবপুর, নাতানপুর, জালালপুর, পীরনগর, গুমলা গ্রান্ট এলাকার জনগণ উপায় না পেয়ে আইবিবি সড়কের উপর অস্থায়ী তাঁবু তৈরি করে আশ্রয় নিয়েছেন। গত 3 দিন ধরে এলাকায় অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী গ্রামগুলির জনগণ ব্যাপক দুর্ভোগে পড়েছেন। একদিকে গৃহপালিত গবাদি পশুর সংরক্ষণ, অন্যদিকে নিজেদের জানমাল বাঁচানোর তাগিদ, উভয় সংকটে পড়েছেন পশ্চিম কাঠিগড়ার প্রায় 9টি গ্রামের বাসিন্দারা। অপরদিকে বানবাসীদের উদ্ধারে জেলা প্রশাসনের সহায়তায় এগিয়ে এলো আসাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বুট ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন এলাকার বানবাসীদের উদ্ধারের জন্য 2টি অত্যাধুনিক প্যাডেল নৌকা ও কয়েকটি লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। বোট ক্লাবের পক্ষ থেকে অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী এই খবর জানিয়ে বলেছেন, এই অত্যাধুনিক প্যাডেল নৌকা সহ লাইফ জ্যাকেটগুলি এদিন জেলা পুলিশ সুপারের নির্দেশে সমঝে দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এসব সামগ্রী হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আধিকারিক গৌতম নন্দী পুরকায়স্থ সহ অন্য কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে মধুরার জল কমলেও পশুখাদ্য নিয়ে সংকটে উদারবন্দের মানুষ। রেমালের ব্যাপক প্রভাব পড়েছে খাঁচাড়ের উদারবন্দেও। প্রবল বর্ষণে পাহাড়ি নদী মধুরা ফুলে ফেপে উঠায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে উদারবন্দের মধুরা নদী তীরবর্তী গ্রামের মানুষ। মধুরার জল নামতে শুরু করলেও এখনো বিপদসীমার উপরে বরাক নদী। বুধবার রাত থেকে বৃষ্টি কম হওয়ায় মধুরা নদীতে জলস্ফীতি কমে এসেছে। অনেকের ঘর থেকে জল নেমে গেলেও বর্তমানে পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত গ্রামগুলিতে। শুক্রবার উদারবন্দের চলিতাকান্দি সহ বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকায় গিয়ে দেখা গেল এক ভয়াবহ পরিস্থিতি। জল নামতে শুরু করলেও এখনো গ্রামের 90% মানুষের ঘরে জল রয়েছে। গ্রামের রাস্তাগুলিতে এখনো কোমর জল রয়ে গেছে। বন্যাক্রান্তরা গ্রামের উঁচু রাস্তায় অস্থায়ী ঘর বানিয়ে দিন কাটাচ্ছেন। প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রামের জনগণ জানান, মধুরার জল কমে আসলেও চলিতাকান্দি, দেববস্তি, দুর্গানগর পার্ট 1, 2, 3, 4, ময়নারবন্দ, আমতলা, আলিগ্রাম এলাকার জমা জল সরে যেতে সপ্তাহ দিন লাগবে। এলাকায় স্কুল, মসজিদ, মন্দির এখনো জমা জলে ডুবে রয়েছে। এলাকাগুলিতে বন্যায় গবাদি পশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিত এলাকার কয়েক হাজার গবাদি পশু। বন্যা দুর্গতরা গবাদি পশুর সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। এলাকার বাসিন্দারা জানান, বিগত কয়েক বছর থেকে বন্যার কবলে পড়তে হয় আমাদের। এবারও হয়েছে বন্যা, তবে গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে বাঁধ সহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছি আমরা। নিজেদের জন্য খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে গবাদি পশুর জন্য খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। গবাদি পশুর চারণভূমি বন্যার জলের নিচে থাকায় ঘাস পাওয়ার উপায় নেই। বন্যায় নষ্ট হয়েছে জমিয়ে রাখা খড়ের গাদাও। ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে গ্রামবাসীরা বলেন, আমরা আমাদের খাবার জোগাড় করে নেব কষ্ট করে, কিন্তু গৃহপালিত পশুদের খাবার জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে পশু খাদ্য বিতরণ করা হলে অনাহারে মরতে হবে না গৃহপালিত পশুদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।